হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্যপূরণ। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি জিকে মক টেস্ট নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। চলো ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা পিডিএফ নিতে চাও, আমাকে অনেকেই কমেন্ট করেছো, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, ওখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। তো আজকের জিকে প্র্যাকটিস সেট পার্ট 8 এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আশা করি তোমাদের জিকে নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো আজকে প্রথম প্রশ্নটি দেখো, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এতে আছে ফ্রান্স, বিতে আছে ব্রাজিল, সিতে আছে জার্মানি, ডিতে আছে সুইজারল্যান্ড। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, সুইজারল্যান্ড। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এই ফিফার ফুল ফর্মটা কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। এটি 1904 সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে তোমরা খাতায় লিখে পড়বে। পরের প্রশ্নটি দেখো, ইএমআই শব্দটির পূর্ণরূপ হলো? অপশান এতে আছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, অপশান বিতে আছে ইকুয়েটেড মানি ইন্ডেক্স, অপশান সিতে আছে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, অপশান ডিতে আছে ইজি মান্থলি ইনস্টলমেন্ট। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে? অপশান এতে আছে কেরালা, বিতে আছে কর্ণাটক, সিতে আছে তামিলনাড়ু, ডিতে আছে জম্মু ও কাশ্মীর। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কেরালা। কথাকলি কোথাকার কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে? না, কেরালা থেকে। 4 নম্বর প্রশ্নটি দেখো, আনঅ্যাকস্টমড আর্থ বইটি কার? অপশান এতে আছে অমর্ত্য সেন, বিতে আছে অমিতাভ ঘোষ, সিতে আছে ঝুম্পা লাহিড়ী এবং ডিতে আছে চেতন ভগত। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঝুম্পা লাহিড়ী তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 5 নম্বর প্রশ্নটি দেখো, গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল? অপশান এতে আছে গুপ্ত, বিতে আছে কুষাণ, সিতে আছে সাতবাহন এবং ডিতে আছে মৌখরী। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কুষাণ। ঠিক আছে, গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল? না, কুষাণ শাসকের। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, গান্ধার শিল্প গ্রিক, রোমান ও ভারতীয়দের শিল্পকলার সম্বন্ধে জন্মলাভ করে। গান্ধার অঞ্চলের উৎপত্তি তাই এরূপ নাম। গান্ধার অঞ্চলের উৎপত্তি তাই এরূপ নাম। এই শিল্পশৈলীর মূল থিম হলো বুদ্ধদেব ও বোধিসত্ত্বা। এগুলো কিন্তু তোমরা এর সাথে সাথে মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্নটি, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে নর্মদা, বিতে আছে চম্বল, সিতে আছে মুসি এবং ডিতে আছে গঙ্গা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, মুসি। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? না, মুসি নদীর তীরে অবস্থিত। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ দাক্ষিণাত্য মালভূমিতে মুসি নদীর তীরে অবস্থিত। মুসি নদীটি কৃষ্ণা নদীর উপনদী। এগুলো কিন্তু জেনে রাখলে কিন্তু তোমাদের খুব উপকারে আসবে। পরের প্রশ্নটি দেখো, 7 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো? অপশান এতে আছে ব্যারেন দ্বীপ, বিতে আছে পোর্ট ব্লেয়ার, সিতে আছে নারকোন্ডাম দ্বীপ এবং ডিতে আছে বরাতাং। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ব্যারেন দ্বীপ। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? না, ব্যারেন দ্বীপ। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, ব্যারেন দ্বীপ আন্দামানে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা আলাদা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। এটা কিন্তু মনে রাখবে। 8 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন? অপশান এতে আছে সংসদ এবং
রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা, বিতে আছে লোকসভা সদস্যদের দ্বারা, সিতে আছে রাজ্যসভার সদস্যদের দ্বারা এবং ডিতে আছে সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতীয় সংবিধানে 66 নম্বর ধারাতে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচনে, ঠিক আছে, কলেজিয়ামের দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ভোটদান গোপন ব্যালটের মাধ্যমে হয়। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন দেখো, ইউনিফর্ম সিভিল কোড সংবিধানে কোন ধারাতে আছে? অপশান এতে আছে 44, বিতে আছে 45, সিতে আছে 40 এবং ডিতে আছে 42। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 44। ইউনিফর্ম সিভিল কোড সংবিধানে কোন ধারাতে আছে? 44 নম্বর ধারাতে আছে। এটাও মনে রাখবে এর সাথে সাথে সংবিধানের 4th অংশে 44 নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি বিধি, ঠিক আছে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড সম্বন্ধে বলা হয়েছে। এই অভিন্ন দেওয়ানি বিধির অর্থ হলো যে ধর্ম নির্বিশেষে সমাজের সকল অংশকে সমানভাবে বিবেচনা করা হবে। এটাও কিন্তু এর সাথে সাথে তোমরা মনে রাখবে। ক্লাসটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটি লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো পরের প্রশ্নটি দেখো, 10 নম্বর প্রশ্ন, একটি পেন্ডুলামের পর্যায়কাল কিসের ওপর নির্ভর করে? অপশান এতে আছে দৈর্ঘ্য, বিতে আছে ভর, সিতে আছে সময় ও ডিতে আছে দৈর্ঘ্য ও ভর উভয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দৈর্ঘ্য। একটি পেন্ডুলামের পর্যায়কাল দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি বস্তু জড়তা পরিমাপ করে? অপশান এতে আছে ঘনত্ব, বিতে আছে ভর, সিতে আছে তাপমাত্রা, ডিতে আছে আয়তন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভর। ভর তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, জড়তা হলো বস্তু বা দেহের সেই গুণ যার ফলে বস্তু বা দেহ স্থির অবস্থা বা গতীয় অবস্থা বজায় রাখার চেষ্টা করে। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয়? অপশান এতে আছে আয়কর, বিতে আছে সম্পত্তি কর, সিতে আছে কর্পোরেট কর, ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনোটি নয়। নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয়? এটা উত্তর হয়ে যাবে কোনোটিই নয়। এর সাথে সাথে তোমরা এগুলো মনে রাখবে, প্রত্যক্ষ কর ব্যক্তিগত আয়কর, সম্পদ কর, কোম্পানির আয়কর, উত্তরাধিকারী কর, ঠিক আছে, ইত্যাদি। আর পরোক্ষ করগুলো কোনগুলো? অন্তঃশুল্ক, বিক্রয় কর, বহিঃশুল্ক ইত্যাদি। এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে? অপশান এতে আছে লর্ড হেস্টিংস, বিতে আছে লর্ড ডালহৌসি, সিতে আছে লর্ড এলেন বরো এবং ডিতে আছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড এলেন বরো। ঠিক আছে, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে? লর্ড এলেন বরো। লর্ড এলেন বরো, এটা তোমরা মনে রাখবে। লর্ড এলেন বরোর আমলে সিন্ধু প্রদেশ 1843 সালে ব্রিটিশদের অধীনে আসে। সেই সময়ে ব্রিটিশ মেজর জেনারেল চার্লস নেপিয়ারের নেতৃত্বে ব্রিটিশরা সিন্ধু প্রদেশ জয় করে। পরের প্রশ্নটি দেখো, রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধজাহাজে ঘটে? অপশান এতে আছে HMIS হিমালয়া, অপশান বিতে আছে HMIS বাহাদুর এবং অপশান সিতে আছে HMIS তলোয়ার এবং অপশান ডিতে আছে HMIS মঞ্জে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি HMIS তলোয়ার। রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম এই HMIS তলোয়ার জাহাজেই কিন্তু হয়েছিল। পরের এটাও তোমরা জেনে রাখবে, 1946 সালের বোম্বেতে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ শুরু হয়। HIMS তলোয়ার নেভাল রেটিংরা ব্রিটিশ অফিসারদের জাতিগত বৈষম্যমূলক আচরণ এবং নিকৃষ্ট মনের খাবারের কারণে বিদ্রোহ শুরু করে। এই ধর্মঘট কলকাতা থেকে করাচি পর্যন্ত সারা দেশের নৌবন্দরগুলিতে ছড়িয়ে পড়ে। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। 15 নম্বর প্রশ্নটি দেখো, হ্যারি পটার সিরিজ এর লেখক হলেন? অপশান এতে আছে JK রাউলিং, বিতে আছে বিল ক্লিন্টন এবং সিতে আছে সলমান রুশদি এবং ডিতে আছে রুট ইয়ার্ড কিপলিং। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে JK রাউলিং, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, জাতিসংঘে কতগুলি অফিসিয়াল ভাষা আছে? অপশান এতে আছে 2টি, বিতে আছে 4টি, সিতে আছে 3টি এবং ডিতে আছে 4টি। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে?
না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, প্রশ্নটা এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে এটা 6 হয়ে যাবে, ঠিক আছে, এটা 6 হয়ে যাবে। তাহলে জাতিসংঘের কতগুলি অফিসিয়াল ভাষা আছে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 6টি। ঠিক আছে, জাতিসংঘে কতগুলি অফিসিয়াল ভাষা আছে? না 6টি। পরের প্রশ্নটি দেখো, আচ্ছা এখানে তোমরা দেখে নিতে পারো, এটাও তোমরা মনে রাখবে কী কী ভাষাগুলো। না জাতিসংঘের 6টি ভাষা, ঠিক আছে, কী কী? আরবিক, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। ঠিক আছে, এই 6টি ভাষা মোটামুটি জাতিসংঘের অফিসিয়ালভাবে আছে। ঠিক আছে, এটা 6 হয়ে যাবে, এখানে এর অপশানটা হয়ে যাবে 6টি। 17 নম্বর প্রশ্নটি দেখো, চিনি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এতে আছে লখনৌ, বিতে আছে কানপুর, সিতে আছে কার্নাল, ডিতে আছে ধানবাদ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, কানপুর। চিনি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? না কানপুরে অবস্থিত। 18 নম্বর প্রশ্নটি দেখো, টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? অপশান এতে আছে নারায়ণ দেবনাথ, বিতে আছে প্রেমেন্দ্র মিত্র, সিতে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, ডিতে আছে সুকুমার রায়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়। 19 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি কেরালার বিখ্যাত খেলা? অপশান এতে আছে জুজুৎসু এবং বিতে আছে ভারোত্তোলন এবং সিতে আছে সাঁতার, ডিতে আছে নৌকাবাইজ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নৌকাবাইজ, অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি কেরালার বিখ্যাত খেলা? না কেরালার বিখ্যাত খেলা হচ্ছে নৌকাবাইজ। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, ভাল্লাম কালী বা নৌকা প্রতিযোগিতা কেরালার একটি ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। 20 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াইট ডেসার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে রাজস্থান, বিতে আছে গুজরাট, সিতে আছে জম্মু ও কাশ্মীর, ডিতে আছে লাদাখ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, গুজরাট। হোয়াইট ডেজার্ট ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, গুজরাটের কচ্ছেরন হোয়াইট ডেজার্ট নামে পরিচিত। লবণ উৎপাদনের জন্য এই অঞ্চল বিখ্যাত। আগামী যে কালে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলো সবগুলোর জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখবে। পরের প্রশ্নটি দেখো, ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? অপশান এতে আছে কুট্টানাথ, বিতে আছে টেট্টিনাথ, সিতে আছে ইন্দিরা পয়েন্ট এবং ডিতে আছে ওয়ানাদ। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কুট্টানাথ, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটিতে যাওয়ার আগে এটাও তোমরা মনে রাখবে, কুট্টানাথ ভারতের সর্বনিম্ন বিন্দু, এটি কেরালাতে অবস্থিত। ভারতের সর্বোচ্চ বিন্দু গড উইল অস্টিন। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, মৌলিক কর্তব্য সংবিধানে কোন অংশে রয়েছে? অপশান এতে আছে পার্ট 2, অপশান বিতে আছে পার্ট 3, অপশান সিতে আছে পার্ট 4 এবং অপশান ডিতে আছে পার্ট 4A। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি, পার্ট 4A-তে কিন্তু মৌলিক কর্তব্যের কথাগুলো বলা হয়েছে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যে যুক্ত করা হয়। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে পার্ট 4A-তে এবং 51A ধারায় মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে লিখে পড়বে। পরের প্রশ্নটি দেখো, ইলেকট্রাম কার সংমিশ্রণে তৈরি মিশ্র ধাতু? অপশান এতে আছে তামা ও দস্তা, বিতে আছে সোনা ও রূপো, সিতে আছে নিকেল ও দস্তা, ডিতে আছে সোনা ও নিকেল। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সোনা ও রূপো, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, ইলেকট্রাম সোনা ও রূপোর সংমিশ্রণে তৈরি মিশ্র ধাতু, পিতল তামা ও দস্তার সংমিশ্রণে তৈরি। ঠিক আছে, 24 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? অপশান এতে আছে ভিটামিন এ, অপশান বিতে আছে ভিটামিন সি, অপশান সিতে আছে ভিটামিন ডি এবং অপশান ডিতে আছে ভিটামিন কে। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভিটামিন ডি। নিচের ভিটামিন ডি ভিটামিনটি হরমোনের মতো কাজ করে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ভিটামিন ডি একটি স্টেরয়েড হরমোন যা ক্যালসিয়াম এবং ফসফেট শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর অভাবে কী কী রোগ হয়? না রিকেট রোগ হয়। ভিটামিন এর অভাবে কী হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কী হয়? আরভি রোগ হয়। ঠিক আছে, আর ভিটামিন কে রক্ত তঞ্জনে সাহায্য করে।
ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিছু না, এটা জাস্ট টাইপিং মিস্টেক। ভিটামিন কে রক্ত তঞ্জনে সাহায্য করে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে পড়বে, আশা করি তোমাদের জিকে নিয়ে কোনো সমস্যা হবে না। তো পরের প্রশ্নটি দেখো, অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থটি লিখেছেন, অপশন এতে আছে গ্রাহাম সুইফট, বিতে আছে বিল ক্লিনটন, এবং সিতে আছে উইলিয়াম শেক্সপিয়ার, এবং ডিতে আছে লুইস ক্যারল। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের পিকাসো কাকে বলা হয়? অপশান এতে আছে এম এফ হুসেন, বিতে আছে ফতে আলী খান, সিতে আছে জিডি বিড়লা, এবং ডিতে আছে আমজাদ আলী খান। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এম এফ হুসেন, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, এম এফ হুসেন। ভারতের পিকাসো কাকে বলা হয়? এম এফ হুসেনকে। 27 নম্বর প্রশ্নটি দেখো, কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশন এতে আছে স্থাপত্য, বিতে আছে সংস্কৃতির বিকাশ, সিতে আছে হিন্দি সাহিত্য, ডিতে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার। কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের জন্য। 28 নম্বর প্রশ্নটি দেখো, টেলিভিশন আবিষ্কার করেন কে? অপশন এতে আছে টমাস সেভারি, অপশন বিতে আছে জন বেয়ার্ড, অপশন সিতে আছে মার্টিন ক্লাইভ, এবং ডিতে আছে গ্রাহাম বেল। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে জন বিয়ার্ড, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। টেলিভিশন কে আবিষ্কার করেছিল? না, জন বিয়ার্ড। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, টেলিফোন কে করেছিল? না, গ্রাহাম বেল। স্টিম ইঞ্জিন কে করেছিল? না, টমাস সেভারি। এটাও কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, 29 নম্বর প্রশ্ন, র্যান্ড কোন দেশের মুদ্রা? অপশান এতে আছে দক্ষিণ আফ্রিকা, বিতে আছে শ্রীলঙ্কা, সিতে আছে পর্তুগাল, ডিতে আছে মায়ানমার। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দক্ষিণ আফ্রিকা। র্যান্ড কোন দেশের মুদ্রা? না, দক্ষিণ আফ্রিকা। এর সাথে সাথে এটা মনে রাখবে, শ্রীলঙ্কার মুদ্রা কি? রুপি। আর মায়ানমারের মুদ্রার নাম কি? কায়াত। আর পর্তুগালের মুদ্রার নাম কি? ইউরো। অর্থাৎ এখানে যে অপশানগুলো দেওয়া আছে তিনটে, এই তিনটের অপশানের মধ্যে তাদের মুদ্রাগুলোই নাম কি কি দেওয়া হয়েছে, যেমন শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি, মায়ানমারের মুদ্রার নাম কায়াত, এবং পর্তুগালের মুদ্রার নাম ইউরো। আজকে লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্নটি দেখো, সম্রাট অশোকের প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করতেন? অপশান আছে যে ধর্মীয় বিষয়, বিতে আছে কর সংক্রান্ত বিষয়, সিতে আছে জমি জরিপ সংক্রান্ত বিষয়, এবং ডিতে আছে পৌর প্রশাসন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, জমি জরিপ সংক্রান্ত বিষয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, রজুকরা জমি জরিপ ও জমির সীমানা নির্ধারক বিষয়ক আধিকারিক ছিলেন। তাদের দোষীদের শাস্তি প্রদান এবং নির্দোষদের মুক্তি দেওয়ার ক্ষমতা প্রদানও করা হয়েছিল। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।